হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকুলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? ম্যাম আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। নাও এবার বসে পড়ো। আজকের ক্লাসে আমি আলোচনা করব ভার্বের একটি গুরুত্বপূর্ণ অংশ অক্সিলারি ভার্ব সম্পর্কে। ঠিক আছে, তাহলে সেটা আলোচনা করার আগে আমরা একটুখানি জেনে নিই যে ভার্ব কি। আমরা বারবার শুনেছি ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, কিন্তু ভার্ব কি সত্যি শুধুমাত্র কোনো ক্রিয়াকে বোঝায়? ভার্ব শুধুমাত্র ক্রিয়াকে বোঝায় না। ভার্ব যেমন অ্যাকশনকে বোঝায়, তেমন কোনো অ্যাক্টিভিটিকে বোঝায়, কোনো বিইংকে বোঝায়, মানে কোনো কিছু হওয়াকে বোঝায়, কোনো পজিশনকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা আর এটা কখনো বলবো না যে যে শব্দ কোনো ক্রিয়াকে বোঝায় তাকে ভার্ব বলে, বরং আমরা সেটা না বলে বলবো ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন, অ্যাক্টিভিটি, বিইং অর পজিশন। মানে যে শব্দ কোনো ক্রিয়া, কোনো কিছুর অবস্থা, কোনো কিছু হওয়া, কোনো অনুভূতি, কোনো কিছু অধিকারে থাকা ইত্যাদি বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, এগুলো কি অ্যাকশন বোঝাচ্ছে? এগুলো কোনো একটা ক্রিয়া বোঝাচ্ছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এগুলো কি অ্যাকশন ভার্ব। আবার যদি বলি হিয়ার মানে কানে শোনা, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, এগুলো কি? এগুলো সব আমরা কি চোখে দেখতে পাই? এগুলো আমরা অনুভব করতে পারি, তাহলে এগুলো কি স্টেট ভার্ব, মানে কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে। আর দেখো, আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, তাহলে এই হ্যাভ কি বোঝাচ্ছে? এই হ্যাভ পজিশন বোঝাচ্ছে, মানে কারো অধিকারে থাকা বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে শব্দ কোনো কিছুর অ্যাকশনকে বোঝায়, কোনো কিছুর অ্যাক্টিভিটিকে বোঝায়, কোনো কিছুর হওয়াকে বোঝায়, কোনো কিছুর স্টেট বা অবস্থাকে বোঝায়, কোনো কিছুর পজিশনকে বোঝায়, সেই শব্দকে আমরা ভার্ব বলবো। কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার আমরা দেখব ভার্বের একটি গুরুত্বপূর্ণ অংশ অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের আরেকটি নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটি হলো মডাল অক্সিলারি ভার্ব। মোট 24টি অক্সিলারি ভার্বের ভিতরে যে ভার্বগুলি কোনো টেন্স বা প্যাসিভ ফর্ম করতে অর্থাৎ ভয়েস করতে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর যে অক্সিলারি ভার্বগুলো কোনো পারমিশনের জন্য ব্যবহার করা হয়, কোনো পসিবিলিটির জন্য ব্যবহার করা হয়, কোনো নেসেসিটি মানে প্রয়োজনীয়তার জন্য ব্যবহার করা হয়, কোনো সার্টেনিটি মানে নিশ্চয়তা ইত্যাদির জন্য ব্যবহার করা হয়, সেইগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এই প্রাইমারি অক্সিলারি ভার্বের ভিতরে তিনটি ক্যাটাগরি ভার্ব আছে। একটি হলো বি ভার্ব, একটি হলো হ্যাভ ভার্ব আর একটি হলো ডু ভার্ব। এই বি ভার্বের ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্বের ভিতরে আছে ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলি কখনো বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করে, কখনো বা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, কখনো বা অপারেটর হিসেবে কাজ করে। কোনো নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে এই ভার্বগুলো যখন ব্যবহার করা হয় তখন তাদেরকে অপারেটর বলে, আর যখন কোনো টেন্স বা ভয়েস গঠন করতে ব্যবহার করা হয় তখন এদের অক্সিলারিজ বলে। আরেকটি কথা হচ্ছে এই ভার্বগুলো যে শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় এমন নয়। এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও কাজ করে। যেমন ধরো, আমি যদি বলি হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এই বাক্যে ওয়ার্ক হচ্ছে নাউন, আর এই ডিড হচ্ছে কি? এই ডিড এখানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করছে না, এই ডিড এখানে কি করছে? মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কারণ কোনো ভার্ব ছাড়া কখনো বাক্য গঠন করা সম্ভব নয়। আর হি ডিড দ্য ওয়ার্ক, এখানে একটি মাত্র ভার্ব আছে ডিড, তাহলে এই ডিড এখন কি করছে? মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে চলো এবার এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলির ব্যবহারটা একটু হালকা করে জেনে নিই। প্রাইমারি অক্সিলারি ভার্বের প্রথম গ্রুপে মানে বি গ্রুপে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এম, ইজ, আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর ওয়্যার হলো পাস্ট ফর্ম। এম আর ইজ সিঙ্গুলার আর হলো প্লুরাল। তাহলে এম আর ইজ এর জন্য পাস্টে ব্যবহার করা হবে ওয়াজ, আর আর এর জন্য পাস্টে ব্যবহার করা হবে ওয়্যার। হ্যাভ গ্রুপে কি আছে? হ্যাজ, হ্যাভ আর হ্যাড। হ্যাজ আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। ডু গ্রুপে কি আছে? ডু, ডাজ আর ডিড। ডু হচ্ছে প্লুরাল ফর্ম, ডাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর ডু ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। কেমন? এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার আমরা দেখব মডাল অক্সিলারি ভার্ব। আগেই বলেছি মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে। এখন দেখবো এই মডাল অক্সিলারি ভার্ব কি কি। এই মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, মাস্ট, ইউজ টু আর অট টু। ঠিক আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো একে একে এই মডেল ভার্বগুলোর ব্যবহার আমরা জেনে নিই। সবার প্রথমে আমরা দেখব ক্যান এবং কুডের ব্যবহার। ঠিক আছে? কোনো অ্যাবিলিটি মানে কোনো সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে দেখো, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান সলভ দ্য কোশ্চেন ইজিলি, আমি এই প্রশ্নটা সহজে সলভ করতে পারি। মানে বর্তমানে কিছু আমি পারি এরকম কিছু বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। আই ক্যান আমি পারি, হি ক্যান সে পারে, দে ক্যান তারা পারে। বুঝতে পারলে? আবার কোনো অনুমতি নিতে অথবা অনুমতি দিতে ক্যান ব্যবহার করা হয়। যেমন ধরো, ক্যান আই টেক ইওর বুক, তোমার বইখানি আমি নিতে পারি, মানে এটা কি? অনুমতি নেওয়া হচ্ছে। আবার যদি বলি ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, তাহলে এটা কি? অনুমতি দেওয়া হচ্ছে। তাছাড়া কোনো অনুরোধ করার জন্য এই ক্যানের ব্যবহার করা হয়। যেমন ধরো, ক্যান ইউ গিভ মি আ লিফট, তোমার গাড়িতে আমায় নিয়ে যেতে পারবে?
মানে এখানে ক্যান দিয়ে আবেদন বা অনুরোধ করা হচ্ছে। আবার দেখো কোনো সম্ভাবনা বোঝাতে ওই ক্যানের ব্যবহার করা হয়। যেমন ধরো আমি যদি বলি চিলড্রেন ক্যান গেট স্পয়েলড ইন ব্যাড কোম্পানি, মানে বদ সঙ্গ দোষে বাচ্চারা নষ্ট হতে পারে। তাহলে এখানে কি সম্ভাবনা বোঝানো হচ্ছে। আবার দেখো কাউকে কিছু অফার করা, মানে কাউকে কিছু দিতে চাওয়ার জন্য ক্যানের ব্যবহার করা হয়। যেমন ধরো ক্যান আই গেট ইউ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, মানে আমি তোমাকে এক গ্লাস ঠান্ডা জল দিতে পারি। তাহলে ক্যানের ব্যবহার বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে চলো এবার দেখবো ক্যানের পাস্ট ফর্ম কুডের ব্যবহার। দেখো ক্যান ব্যবহার করা হয় বর্তমানে কিছু পারা, যেমন আমরা যদি বলি এটা আমি পারবো, ও সেটা পারবে, এরকম বললে ক্যান ব্যবহার করতে হয়। কিন্তু যখন আমি বলবো আমি পারতাম, মানে অতীতে কোনো কাজ আমি করতে পারতাম, আমি গান গাইতে পারতাম, আমি খেতে পারতাম, তাহলে কি পাস্ট অ্যাবিলিটি বোঝাতে ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখো আই কুড সলভ দ্য হোল পেপার ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে ওই পেপারটাকে সলভ করতে পারতাম। তাহলে এখানে কি পাস্ট অ্যাবিলিটি বোঝানো হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি পোলাইট রিকোয়েস্ট, খুব ভদ্র রিকোয়েস্টের জন্য। এমনি সাধারণভাবে রিকোয়েস্ট করার জন্য ক্যান ব্যবহার করা হয়, কিন্তু খুব ভদ্রভাবে নম্রভাবে রিকোয়েস্ট করার জন্য কি ব্যবহার করতে হবে? কুড ব্যবহার করতে হবে। যেমন কুড ইউ প্লিজ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা পেন দেবে? কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি আমাকে কি একটু সাহায্য করবে? নাম্বার 3 কোনো ডিজায়ার, মানে কোনো প্রত্যাশা, কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য এই কুডের ব্যবহার করা হয়। যেমন ধরো আই উইশ আই কুড গো টু জাপান, মানে আমি যদি জাপানে যেতে পারতাম। বুঝতে পারলে? তাহলে ক্যান আর কুডের ব্যবহার সম্পর্কে বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তার কোনো অসুবিধা আছে? নো ম্যাম। নো ম্যাম। তাহলে চলো এবার আমরা দেখব শ্যাল এবং শুডের ব্যবহার। দেখো নাম্বার 1 হচ্ছে শ্যাল সাধারণত ফার্স্ট পারসন, মানে আই উই, এই দুটি পারসনের সঙ্গে, মানে আমি আমরা, এই পারসনের সঙ্গে সিম্পল ফিউচারিটি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ধরো আই শ্যাল বাই আ কার নেক্সট ইয়ার, মানে পরের বছর আমি একটি গাড়ি কিনবো। আই শ্যাল ভিজিট জাপান সুন, আমি খুব শীঘ্রই জাপানে যাব। কিন্তু শ্যাল যদি সেকেন্ড বা থার্ড পারসন নাউন বা প্রোনাউনের সঙ্গে ব্যবহার করা হয় তখন কিন্তু সিম্পল ফিউচারিটি বোঝানো হয় না, তখন হয় থ্রেট বোঝানো হবে, না হয় কোনো প্রমিস বোঝানো হবে, না হয় কোনো কমেন্ট বোঝানো হবে। কেমন? যেমন আমি যদি বলি ইউ শ্যাল বি পানিশড ইফ ইউ ডু নট রিফর্ম ইওর হ্যাবিটস, মানে তুমি তোমার অভ্যাস যদি না পাল্টাও তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এখানে শ্যাল সেকেন্ড পারসন ইউ এর সঙ্গে ব্যবহার করা হলো, তাহলে এটা কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? থ্রেট করা বোঝাচ্ছে। আবার যদি বলি ইউ শ্যাল ডু অ্যাজ আই কমান্ড, আমি যেমন বলছি তেমন ভাবে করবে, এখানে কি তাকে কমান্ড করা হচ্ছে। তাই বুঝতে পারলে? আবার এই শ্যাল সম্ভাবনা বোঝাতেও ব্যবহার করা হয়। যেমন ধরো হি শ্যাল কমপ্লিট দিস ইন আ মান্থ, সে এটি 1 মাসে কমপ্লিট করতে পারবে। তাহলে শ্যালের ব্যবহার বুঝতে পারলে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার দেখবো শ্যালের পাস্ট ফর্ম শুডের ব্যবহার। দেখো প্রথমত এই শুড ব্যবহার করা হয় মানে অতীতে ভবিষ্যৎ বোঝাতে, মানে ফিউচার ইন দা পাস্ট টেন্স। যেমন ধরো আমি যদি বলি আই টোল্ড হিম দ্যাট আই শুড গো টু মুম্বাই দ্য নেক্সট ডে, মানে আমি তাকে বলেছিলাম যে আমি পরের দিন মুম্বাই যাব। তাহলে বাক্যটাতে অতীতে ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাহলে অতীতে ভবিষ্যৎ বোঝাতে কি শুড ব্যবহার করা হয়। নাম্বার 2 অব্লিগেশন বোঝাতে, মানে আমরা এরকম বলে থাকি না যে তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, হ্যাঁ এটা করা উচিত ছিল, তাহলে এরকমই উচিত ছিল বা উচিত, এই শব্দ বোঝাতে আমরা কি ব্যবহার করি? শুড ব্যবহার করি। যেমন উদাহরণ হিসেবে দেখো উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার এল্ডার, আমাদের সর্বসময় আমাদের বড়দের সম্মান করা উচিত। উই শুড হেল্প দ্য পুর, হ্যাঁ আমাদের গরিবদের সাহায্য করা উচিত। ঠিক আছে? কারো থেকে কোনো পরামর্শ বা উপদেশ চাওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো শুড আই টেক দিস জব অর রিফিউজ, মানে আমি কাউকে জিজ্ঞাসা করছি ধরো শুড আই টেক দিস জব অর রিফিউজ, আমি এই কাজটি গ্রহণ করবো না ছেড়ে দেবো, তাহলে উপদেশ চাওয়া হচ্ছে। তাছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে কোনো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতেও এই শুডের ব্যবহার করা হয়। মানে কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা অনেক সময় বলি না যদি এটা হতো তাহলে ওটা করতাম, যদি এটা পেতাম তাহলে এটা করতাম, এরকম আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি না। তাই সেই রকম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে শুড ব্যবহার করা হয়। যেমন ধরো শুড ইউ স্পিক দ্য ট্রুথ, যদি তুমি সত্য বলতে আই শ্যাল পার্ডন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিতাম। বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে শ্যাল এবং শুডের ব্যবহার সবাই বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার আমরা দেখব উইল এবং উডের ব্যবহার। দেখো নাম্বার 1 হচ্ছে উইল সাধারণত সেকেন্ড এবং থার্ড পারসনের সঙ্গে সিম্পল ফিউচারিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি ইউ উইল গেট আ বাস টু আহমেদাবাদ এভরি আওয়ার, মানে তুমি আহমেদাবাদে যাওয়ার জন্য প্রতি ঘন্টায় একটি করে বাস পাবে, তাহলে এটা সিম্পল ফিউচারিটি বোঝানো হলো। কিন্তু এই উইল যদি ফার্স্ট পারসনের সঙ্গে ব্যবহার হয় তাহলে তখন সেটা আর সিম্পল ফিউচারিটি না বুঝিয়ে থ্রেট বোঝাবে, না হয় প্রমিস করা বোঝাবে, না হয় কোনো ইন্টেনশন বোঝাবে। কেমন? যেমন আমি যদি বলি আই উইল পানিশ ইউ ইফ ইউ ডু নট স্পিক ট্রুথ, আমি তোমাকে শাস্তি দেবো যদি তুমি সত্য কথা না বলো, তাহলে এখানে উইল ফার্স্ট পারসনের সঙ্গে ব্যবহার হওয়ার জন্য কি হলো? আর সিম্পল ফিউচারিটি বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? থ্রেট করা বোঝাচ্ছে যে আমি তোমাকে শাস্তি দেবো। আবার যদি বলি আই উইল ট্রাই মাই বেস্ট, তাহলে এখানে কি বোঝাচ্ছে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাহলে এটা কি? প্রমিস করা বোঝাচ্ছে। আবার ভবিষ্যতে কোনো সম্ভাবনা বোঝাতে ওই উইলের ব্যবহার করা হয়। কেমন? ঠিক আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার আমরা দেখব উইলের পাস্ট ফর্ম উডের ব্যবহার। দেখো এই উড সাধারণত ব্যবহার করা হয় অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে, মানে কিছুটা ইউজ টুর মতো পুরোপুরি নয় কিন্তু কিছুটা ইউজ টুর মতো।
আমি একটু পরেই বলে দিচ্ছি এই উড আর ইউজ টুর মধ্যে পার্থক্যটা। এখন প্রথমে আমরা উডের ব্যবহারটা জেনে নিই। তাহলে প্রথমে কি বললাম, যে অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে এই উডের ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, সি উড গো আউট ফর আ ওয়াক ডেইলি, সে প্রত্যেক দিন কি করতো, হাঁটতে যেত। নাম্বার 2, কোনো ভদ্র বা বিনীত অনুরোধ করতে উড ব্যবহার করা হয়। যেমন উড ইউ প্লিজ শাট দ্য উইন্ডো, জানালাটা দয়া করে বন্ধ করবে। আর কোনো কিছু অফার করতে, কোনো কিছু দিতে চাওয়া, এরকম ইচ্ছা প্রকাশ করতে উডের ব্যবহার করা হয়। যেমন উড ইউ লাইক আ কাপ অফ কফি, তুমি কি এক কাপ কফি খেতে চাও? আশা করি বুঝতে পারলে। জি ম্যাম। Yes, ma'am. এই যে বললাম অতীতে অভ্যাসগত সত্য বোঝাতে যে উড ব্যবহার করা হয়, এই উড ব্যবহার করা মানে ওই অভ্যাসগত কাজের ভিতরে মাঝে মাঝে বিরাম এমনটা বোঝায়। আর ইউজ টু ব্যবহার করা মানে ওই অভ্যাসগত সত্যের মাঝখানে কোনো বিরাম নেই, অনবরত। ঠিক আছে? জি ম্যাম। Yes, ma'am. চলো এবার দেখবো মে এবং মাইটের ব্যবহার। কোনো কিছু সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করা হয়। যেমন ইট মে রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, কোনো কিছু নিশ্চিত নয় এমন বোঝাতেও মে ব্যবহার করা হয়। ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে মে ব্যবহার করা হয়। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অনুমতি চাইতে মে ব্যবহার করা হয়। মে আই কাম ইন, আমি কি আসতে পারি? ঠিক আছে, এবার মাইটের ব্যবহার দেখব। দেখে মাইট অনুমতি নিতে ব্যবহার করা হয়। পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়। ধরো মাইট আই ইউজ ইওর বুক, তোমার বইটা আমি ব্যবহার করতে পারি। আবার ধরো সম্ভাবনা বোঝানোর জন্য মাদার মাইট বি ইন দ্য কিচেন, মা রান্নাঘরে থাকতে পারেন। বুঝতে পারলে? জি ম্যাম। Yes, ma'am. চলো এবার দেখবো মাস্টের ব্যবহার। আমরা অনেক সময় বলি না, তুমি এটা অবশ্যই করবে, এটা অবশ্যই করা দরকার। এই অবশ্যই এরকম জোর দিয়ে বোঝানোর জন্য মাস্ট ব্যবহার করা হয়। মানে কোনো অব্লিগেশনের জন্য মাস্ট ব্যবহার করা হয়। যেমন ধরো প্যারেন্টস মাস্ট লুক আফটার দেয়ার চিলড্রেন, মানে বাবা মাকে তাদের সন্তানদের দেখাশোনা করা উচিত। আবার নেসেসিটি বা প্রয়োজন বোঝাতে মাস্টের ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট কিপ ইউর ড্রাইভিং লাইসেন্স উইথ ইউ, মানে তোমার ড্রাইভিং লাইসেন্স তোমার সাথে অবশ্যই রাখা উচিত। এ পর্যন্ত বুঝতে পারলে? জি ম্যাম। Yes, ma'am. চলো এবার দেখবো নিড। প্রয়োজনীয়তা বোঝাতে কি নিডের ব্যবহার করা হয়। যেমন আই নিড হিজ হেল্প, আমার তার সাহায্য প্রয়োজন। হ্যাঁ, ডাজ হি নিড ইওর হেল্প, তার কি তোমার সাহায্য প্রয়োজন। বুঝতে পেরেছো? এরপরে দেখো ইউজ টু। ইউজ টু অতীতের অভ্যাসগত সত্য বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, দ্য বয়েজ ইউজ টু প্লে হেয়ার এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে ছেলেরা এখানে খেলতো। তাহলে এখানে অতীতের অভ্যাসগত সত্য বোঝানো হচ্ছে যে ছেলেরা প্রত্যেক দিন বিকালে খেলতে আসতো। ঠিক আছে? আশা করি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, না কোনো অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত পড়াটা বাড়িতে ভালো করে করবে, কেমন? আজকে এই পর্যন্ত, যাও আজকে ছুটি। কি মজা, ছুটি। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। চললাম, বাই বাই।